হাসপাতাল থেকে ফোন এসেছিল? কে ফোন করেছিল? হাসপাতালের লোক নাকি রাহুল বাবু? না, রাহুলই ফোন করেছিল। বলেছে তুমি ঘুম থেকে উঠেই যেন ওকে একবার ফোন করো। অঞ্জলি মামির গলা শুনেই বোঝা যাচ্ছে যে তিনি কতটা দুশ্চিন্তায় আছেন। এবার অমৃতারও দুশ্চিন্তা হলো। তার হিসাব মতো ঠাম্মার কোনো বাড়াবাড়ি হবার কথা নয়। তার ভয় হলো তবে কি হাসপাতালের স্টাফ কোনো ভুল ওষুধ ইঞ্জেকশন দিয়ে ফেলেছে। সে আর মুহূর্তকাল অপেক্ষা না করে রাহুলকে ফোন করল। বার 2 রিং হতেই রাহুল ফোন ধরল। উদ্গ্রীব গলায় বলল, অমৃতা ম্যাডাম, আমার ঠাম্মার এখনো পর্যন্ত জ্ঞান ফেরেনি। আমার ভীষণ টেনশন হচ্ছে। ঠাম্মার কি খারাপ কিছু? রাহুলকে শেষ করতে না দিয়েই অমৃতা বলে, না না, আপনি চিন্তা করবেন না। আমার অপারেশন করার সময় উনি সাংঘাতিক দুর্বল ছিলেন। ওনার রেস্টটা ভীষণ প্রয়োজন। এরকম অপারেশনের পর সাধারণ জ্ঞান ফিরতে 2-3 পর্যন্ত সময় লাগে। এটাই নর্মাল, ভয় পাওয়ার কিছু নেই। আমায় ক্ষমা করবেন মিস্টার রায়চৌধুরী। কালই আমার আপনাকে কথাটা বলা উচিত ছিল, কিন্তু আমি একেবারে ভুলে গিয়েছিলাম। আচ্ছা, সেজন্য কি আপনাকে কোনো পারিবারিক সমস্যায় পড়তে হলো? না না, তেমন কিছু নয়। আপনি চিন্তা করবেন না। বড় বড় পরিবারে তো ছোটখাটো অশান্তি লেগেই থাকে, ওগুলো ধর্তব্যের মধ্যে না। আপনি কি আজকে ঠাম্মাকে দেখতে আসবেন? আজকে আপনার ছেলে আসবে হাসপাতালে? ভারী অবাক হয়ে গেল রাহুল অমৃতার কথা শুনে। তার মনে কৌতূহল প্রবল হয়ে উঠল। কেন অমৃতা হঠাৎ একথা জিজ্ঞেস করছে? না, আজকে তো আমার ছেলে হাসপাতালে আসছে না। অমৃতা হতাশ হল। অমৃতা খুব ভালো করেই জানত যে রাহুলের ঠাকুমা ইন্ডিয়াস বেস্ট হসপিটালগুলোর একটার মধ্যে রয়েছে এবং সেখানে মেডিকেল প্রফেশনালরা তার যথাযথ দেখাশোনা করছে। এখন অমৃতার গিয়েও কোনো লাভ নেই। ঠাম্মাকে নিয়ে সে আদৌ চিন্তিত ছিল না। আর্যর সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা থাকলে তবেই সে হাসপাতালে যেত। তাই সে কথা ঘুরিয়ে বলল, ও আচ্ছা, আজকে আমি হাসপাতালে যেতে পারবো না। আমার আগে থেকেই কয়েকটা অ্যাপয়েন্টমেন্ট আছে। তবে আপনি কোনো চিন্তা করবেন না, আপনার ঠাকুমা ভালোই আছেন। ইন্ডিয়ার সবথেকে বড় বড় হাসপাতালগুলোর একটিতে রয়েছেন উনি। কাজেই ওনার ট্রিটমেন্ট বা দেখাশোনার কোনো সমস্যা হবে না। আপাতত আমি গেলেও কোনো আলাদা কেয়ার নিতে পারবো না। এই কথা বলে অমৃতা ফোন রেখে দিল। রাহুল আইসিইউর কাছের দরজার বাইরে থেকে ঠাকুরমার দিকে দেখতে লাগল। রাহুল এখন অপেক্ষা করেছিল কখন তার ঠাকুমা চোখ খুলবে তার। রাহুলকে ওইভাবে আইসিইউর বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে সুনীল তার কাছে এসে বলল, কি ব্যাপার রাহুল, এখন কেমন আছে কাকি ঠাম্মা? ভালোই আছে, তবে জ্ঞান ফিরতে সময় লাগবে। সুনীল লক্ষ্য করেছে রাহুলের কপালে একটা ভাঁজ পড়েছে চিন্তার। সুনীল আর্যকে দেখতে পারত না, ঠিক কথা, কারণ সে মনে করত আর্য এই রায়চৌধুরী ইন্ডাস্ট্রিজের যোগ্য উত্তরাধিকারী নয়। কিন্তু রাহুলের প্রতি তার একটা অন্যরকম মান্যতা ছিল। সে বলল, তোমাকে দেখে চিন্তান্বিত মনে হচ্ছে। কি হয়েছে আমাকে বলতে পারো? আমি তোমায় সাহায্য করতে চেষ্টা করতে পারি। আচ্ছা সুনীল, একটা 25-26 বছরের মহিলা যদি আর্যর প্রতি বেশি ইন্টারেস্ট দেখায়, তাহলে তার মানে কি হতে পারে? সুনীল 1 মিনিটও সময় না নিয়ে বলল, খুব সহজ, সে আসলে তোমায় বিয়ে করতে চায় আর আর্যর সৎমা হতে চায়। এখন প্রশ্ন হলো তোমার তাকে পছন্দ কিনা। কথাটা বলে সুনীল হাসতে লাগলো। রাহুল কিন্তু একেবারেই মজার মুডে ছিল না। সে বিরক্ত স্বরে বলল, আর যদি সেই মহিলার আমার প্রতি কোনো ইন্টারেস্টই না থাকে তাহলে? দেখো, 25-26 বছরের মহিলা নিশ্চয়ই তোমার ছেলের বউ হওয়ার কথা ভাবছে না। মানছি যে আর্যকে অনেকটা তোমার মতো দেখতে, কিন্তু তা বলে এতখানি এজ ডিফারেন্স একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? বলে আবারও খিকখিক করে হাসতে থাকে। রাহুল এবার বিরক্ত চোখে তাকায় তার দিকে। রাহুল বিরক্ত হচ্ছে দেখে সুনীল কোনো রকমে হাসি চাপে। তারপর বলে, আচ্ছা, আজকে কি তুমি ফ্রি আছো? মানে আমি বলছি, আজকে কি আমরা ধনঞ্জয় সামন্তর ওখানে যেতে পারি? রাহুল কোনো কথা না বলে এগিয়ে গেল। কি হলো, কোথায় চললে? আমি আর্যকে নিয়ে ধনঞ্জয় স্যারের ওখানে যাচ্ছি। তুমি যদি যেতে চাও যেতে পারো। বিছানা ছেড়ে উঠে অমৃতা চারপাশে তাকিয়ে দেখল। শ্রেয়া মেল পাঠিয়েছে।
অমৃতা মনে মনে বেশ উত্তেজিত হয়েছিল। কেন জানি না গতকাল আর্যর চোখ দুটো দেখার পর থেকে সে কিছুতেই ওই চোখ ভুলতে পারছে না। যেন মনে হচ্ছে বাচ্চাটা তার কত পরিচিত, কোথায় দেখেছে কিছুতেই মনে করতে পারছে না। আর সেই জন্যই অস্বস্তির কাঁটাটা মনের মধ্যে ক্রমাগত খোঁচা দিয়ে যাচ্ছে। যতক্ষণ না সেটাকে উপড়ে ফেলতে পারছে ততক্ষণ যেন শান্তি নেই অমৃতার। অমৃতা ল্যাপটপ খুলে বসল ভালো করে মেলটা পড়ার জন্য। শ্রেয়া লিখেছে, রাহুল রায়চৌধুরী সম্পর্কে তথ্য জানা এমন কিছু কঠিন ব্যাপার নয়। আমি আমার বয়ফ্রেন্ডকে বলে রাহুল রায়চৌধুরীর পার্সোনাল ল্যাপটপ হ্যাক করিয়েছি, আর তারপর সেখান থেকে সমস্ত তথ্য জোগাড় করে ফেলেছি। আমি আমার মেলের সাথে একটা অ্যাটাচমেন্ট পাঠিয়েছি, ওটা খুললেই তুমি বুঝতে পারবে। ওখানে রাহুলের একেবারে শৈশব থেকে এখনো পর্যন্ত সমস্ত তথ্য রয়েছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার অন্য, রাহুলের ল্যাপটপের কোনো ফোল্ডার থেকেই আর্য সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। শুধু জানা গেছে আর্য রায়চৌধুরী রাহুল রায়চৌধুরীর ছেলে, ব্যাস এটুকুই, এর বেশি আর একটা শব্দ নয়। মেলটা দেখে হতাশভাবে ল্যাপটপ বন্ধ করে দেয় অমৃতা। এবারেও আর্য সম্পর্কে কিছুই জানা গেল না। অমৃতাকে বিছানায় হতাশভাবে বসে থাকতে দেখে হিয়া বলল, কি হয়েছে মা, তুমি এরকম করে বসে আছো কেন? আজকে তো তুমি আমায় বলেছিলে ধনঞ্জয় স্যারের কাছে নিয়ে যাবে, উনি আমাকে মার্শাল আর্ট শেখাবেন। ইয়াহু, আমি মার্শাল আর্ট শিখতে পারবো। হিয়ার কথায় অমৃতার মনে পড়ল, সত্যি তো আজকে ধনঞ্জয় স্যারের ওখানে যাবার কথা ছিল। অমৃতা নিজের মোবাইল খুলে দেখল তাতে এরই মধ্যে ধনঞ্জয় স্যারের 10টা মিস কল এসে গেছে। সে ধনঞ্জয় স্যারকে ভিডিও কল করতেই ধনঞ্জয় স্যার ফোন ধরে ফেললেন। যেন মনে হলো উনি অপেক্ষা করেই ছিলেন যে কখন অমৃতা কল করবে। ফোন ধরে চিরাচরিত ধমকের ভঙ্গিতে বললেন, তুমি যে এমন কুম্ভকর্ণ তা আমার জানা ছিল না। সূর্য মাথার উপর উঠে গেছে, এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছিলে। এমন জানলে আমি আগেই ড্রাইভার পাঠিয়ে হিয়াকে এখানে আনাবার ব্যবস্থা করে নিতাম। হিয়ার সামনে বকাবকি করাতে অমৃতা ইশারায় ঠোঁটে আঙুল দিয়ে ধনঞ্জয় স্যারকে চুপ করতে বলল। তারপর ক্যামেরা ঘুরিয়ে দিল হিয়ার দিকে। হিয়া ধনঞ্জয় স্যারকে দেখে উচ্ছ্বসিত হয়ে বলল, কি মজা, আমি এবার মার্শাল আর্ট শিখব। এত দেরি করছো কেন? শিগগিরই চলে এসো আমার কাছে। এক্ষুনি গাড়িতে বসো আর হুশ করে আমার এখানে চলে এসো। আমরা এক্ষুনি যাচ্ছি, আপনি শুধু চোখ বন্ধ করুন আর চোখ খুলুন, দেখবেন আমরা পৌঁছে গেছি। ফোন রাখার পরে অমৃতা তাড়াতাড়ি তৈরি হয়ে নিল। তারপর নিচে নেমে দেখল অঞ্জলি মামি দিদাকে বলছে, আপনি কোনো চিন্তা করবেন না মা, আর 2-1 দিনের মধ্যেই ওনাকে ছেড়ে দেবে। উনি এখন আগের থেকে অনেক সুস্থ আছে। অমৃতা দিদার সঙ্গে কিছুক্ষণ গল্প করল। তারপর অঞ্জলি মামির গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল ভাগীরথ মার্শাল আর্ট ট্রেনিং স্কুলের উদ্দেশ্যে। ভাগীরথ মার্শাল আর্ট ট্রেনিং স্কুলের ওয়েটিংয়ে তখন অপেক্ষা করছে রাহুল, আর্য আর সুনীল। একটু পরেই দেখা গেল ধনঞ্জয় স্যার আসছেন। রাহুলকে দেখেই তিনি যেন ঘোর বিরক্ত হলেন। গম্ভীর মুখে বললেন, কি ব্যাপার, তুমি আবার এখানে এসেছো কেন? তোমার গুরু সুখেন্দু পালিতের কাছে গেলেই তো পারতে। রাহুল খুব ভালো করে জানত ধনঞ্জয় স্যার মুখের ওপর এমনভাবেই কথা শুনিয়ে দেন, তাই সে কিছু মনে করল না। বলল, স্যার, আমি আপনার কাছে আমার ছেলেকে নিয়ে এসেছি মার্শাল আর্ট শেখানোর জন্য। ধনঞ্জয় স্যার হাত তুলে বললেন, না না, আমি ওকে শেখাতে টেখাতে পারবো না। কিন্তু তারপরই ওনার চোখ পড়ল আর্যর দিকে। বিস্মিত দৃষ্টিতে উনি বললেন, এ কি হিয়া, তুমি এখানে? ধনঞ্জয় সামন্ত কি জেনে যাবেন হিয়া আর আর্যর আসল সত্যি? আদৌ কি আর্যকে নিজের শিষ্য হিসেবে স্বীকার করবেন তিনি? কেই বা এই সুখেন্দু পালিত? আজই ডাউনলোড করুন পকেট FM এর অ্যাপটি আর শুনতে থাকুন এক যে ছিল কন্যা। লিংকটি রয়েছে ডেসক্রিপশনে।